আসসালামু আলাইকুম। দেখো, আজ আমরা জানব যে দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির উদ্যোগ ও বিতর্ক এই সম্পর্কে আজ আলোচনা করব। তো দেখো, আমরা সবাই জানি যে 1947 সালে 15ই আগস্ট সুদীর্ঘকালের লড়াই ও আত্মবলিদানের মাধ্যমে আমাদের ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। কিন্তু এই দীর্ঘদিন ধরে ব্রিটিশ শাসনের অধীনে থাকায় ভারত তখন সর্ব অর্থেই অর্থাৎ সব দিক দিয়েই দুর্বল হয়ে পড়েছিল। ফলে নবগঠিত এই ভারত নানাবিধ সমস্যার সম্মুখীন হয়। তো এরকমই একটা সমস্যা ছিল দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি সংক্রান্ত সমস্যা। কি বললাম? এই যে নানা নবগঠিত ভারত এই যে নানা সমস্যার সম্মুখীন হয়েছিল, তো এই ধরনের সমস্যাগুলোর মধ্যে একটা সমস্যা ছিল যে দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি সংক্রান্ত সমস্যা। তো এই যে বললাম যে দেশীয় রাজ্য, তাহলে আমাদেরকে জানতে হবে যে দেশীয় রাজ্য বলতে আমরা কি বুঝি, তাই তো? কি বললাম? দেশীয় রাজ্য। এই দেশীয় রাজ্য বলতে আমরা কি বুঝি? দেখো, এই ইংরেজ আমলে ভারতে বহু সংখ্যক দেশীয় শাসকদের দ্বারা শাসিত রাজ্যের অস্তিত্ব ছিল। তো এই দেশীয় রাজ্যে যে সমস্ত শাসক তারা কি করতো না, এই ব্রিটিশ আমলে এই উপনিবেশিক আগ্রাসনের হাত থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য তারা ভারতের বিভিন্ন অঞ্চলে এই যে শাসক বিভিন্ন অঞ্চলের শাসকরা তারা ইংরেজদের সঙ্গে বিভিন্ন রকম চুক্তি স্বাক্ষর করেছিল। এই বিভিন্ন রাজ্যের এই যে দেশীয় শাসক, তো এই দেশীয় শাসকরা ইংরেজদের প্রভুত্ব স্বীকার করেও নিজ নিজ রাজ্য শাসন করতেন। তো এই রাজ্যগুলোকে আমরা বলে থাকি দেশীয় রাজ্য। তাহলে কি বললাম যে ইংরেজ আমলে অর্থাৎ ব্রিটিশ সরকার যখন আমাদের দেশে শাসন করত, তো ইংরেজ আমলে ভারতে বহু সংখ্যক দেশীয় শাসকদের দ্বারা শাসিত রাজ্যের অস্তিত্ব ছিল। তো এই যে ভারতের বিভিন্ন অঞ্চলের শাসক তারা ব্রিটিশ আমলে এই উপনিবেশিক আগ্রাসনের হাত থেকে নিজেদেরকে রক্ষা পাওয়ার জন্য এই ভারতের বিভিন্ন অঞ্চলে যে শাসকদের কথা বললাম সেই শাসকরা ইংরেজদের সঙ্গে বিভিন্ন রকম চুক্তি স্বাক্ষর করেছিল। তো এই দেশীয় শাসকরা ইংরেজদের প্রভুত্ব স্বীকার করেও তারা নিজ নিজ রাজ্য শাসন করতেন। তো এই রাজ্যগুলিকে আমরা বলে থাকি কি দেশীয় রাজ্য। সারা ভারতে মোট 562টি দেশীয় রাজ্য সেই সময়ে বর্তমান ছিল, যাদের আয়তন ছিল ভারতের মোট আয়তনের প্রায় 48% এবং সেখানকার যে জনসংখ্যা সেই জনসংখ্যা প্রায় 9 কোটি। দেখো, এই যে ব্রিটিশ সরকারের কথা বললাম, তো এই 1947 সালে আমাদের দেশ স্বাধীনতা লাভ করে। তো এই 1947 খ্রিস্টাব্দের আগে অর্থাৎ স্বাধীনতা লাভ করার আগে ভারতে প্রায় 60% এই 60% ভূখণ্ডে ব্রিটিশ সরকার প্রত্যক্ষ শাসন করত
এবং এই 40% ভূখণ্ডে কিছু স্বায়ত্তশাসিত রাজ্যের অস্তিত্ব ছিল। তো এই যে স্বায়ত্তশাসিত রাজ্য, এই রাজ্যগুলিকে আমরা দেশীয় রাজ্য বলে জেনে থাকি। যে দেশীয় রাজ্য সংজ্ঞা আমি আগেই বললাম, বুঝতে পেরেছ? দেখো, এই 1947 খ্রিস্টাব্দে ব্রিটিশরা ভারত ছাড়ার সময়, অর্থাৎ আমাদের ভারতবর্ষ যখন স্বাধীনতা লাভ করে, তো সেই ভারতের স্বাধীনতা লাভের সময় ভারতীয় ভূখণ্ডে প্রায় 601টিরও বেশি দেশীয় রাজ্যের অস্তিত্ব ছিল ভারতের স্বাধীনতা লাভের সময়কালে। এবং এই দেশীয় রাজ্যগুলি ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়েছে। এই যে দেশীয় রাজ্যগুলোর কথা বললাম, তো এই দেশীয় রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ, সবচেয়ে বড় আয়তনে বড় এবং গুরুত্বপূর্ণ 4টি রাজ্য ছিল। যে 4টি রাজ্যের নাম হচ্ছে হায়দ্রাবাদ, মহীশূর, বরোদা এবং জম্মু কাশ্মীর। মনে রাখবে এই 4টা রাজ্য। এই যে দেশীয় রাজ্যগুলোর কথা বললাম, তো এই দেশীয় রাজ্যগুলো, এই 4টি রাজ্য ছাড়া বাকি রাজ্যগুলো বেশিরভাগই ছিল আয়তনে ক্ষুদ্র, আবার কোনোটা অতি ক্ষুদ্রও ছিল, যার ফলে কোনো রাজ্য একজন ছোট জমিদারের এলাকার সমান ছিল। এই যে দেশীয় রাজ্যগুলোর কথা বললাম, তো এই দেশীয় রাজ্যের শাসকগণ ছিলেন চূড়ান্ত ক্ষমতার অধিকারী এবং সেইখানেতে আইনের শাসন ছিল না। নিজের এলাকার শাসক যিনি ছিলেন, সেই ছিলেন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এবং তিনি তার স্বৈরাচারী ক্ষমতা সেখানেতে প্রয়োগ করতেন, যার ফলে এই দেশীয় রাজ্যগুলির প্রজাদের অবস্থা ছিল খুবই খারাপ। শাসকেরা প্রজাদের কাছ থেকে অতিরিক্ত হারে রাজস্ব আদায় করতেন। প্রজারা কোনো রকম বিরোধিতা করলে তাদের উপর চরম অত্যাচার করা হতো। দেখো, এই যে দেশীয় রাজ্যগুলি, তাদের শাসন, আইন এবং শিক্ষা সব ক্ষেত্রেই তারা পিছিয়ে ছিল। এই যে সেখানে রাজারা স্বৈরাচারী শাসন তারা জারি রেখেছিলেন এবং উন্নয়নের অভাব ঘটেছিল সেখানে, যার ফলে এই দেশীয় যে রাজ্যগুলি সেইগুলোর সেই মধ্যযুগীয় যে অবস্থা, সেই অবস্থাতেই থেকে গিয়েছিল, কোনোরূপ উন্নয়ন ঘটেনি, কারণ তারা সেখানে তাদের স্বৈরাচারী শাসন জারি রেখেছিলেন। ঠিক আছে? তো দেখো, এই যে আমি বললাম, এরপরে আমি চলে আসি, এই যে তোমাদেরকে বললাম যে এই ভারত ভুক্তি, এই যে নবগঠিত ভারত গঠন করার পর বা গঠিত হওয়ার পর নানাবিধ যে সমস্যা তৈরি হয়েছিল, তার মধ্যে একটা বললাম যে এই তোমার দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি সংক্রান্ত সমস্যা, তাই তো? তো দেখো, এই দেশীয় রাজ্য বলতে আমরা কি বুঝি, এটা আমরা এখানে জানলাম। দেশীয় রাজ্যগুলো কীরূপ ধরনের, সেগুলো সম্পর্কে আমরা এখানে জানলাম। তো দেখো, এই যে দেশীয় রাজ্য, তো এই দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তির বিষয়ে ব্রিটিশ সরকারের নীতি কিরূপ ছিল? এই যে 1947 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার এক আইন প্রণয়ন করেছিল, আমরা সবাই জানি, আগে পড়েছি যখন আমরা ওই মাউন্ট ব্যাটেনের পরিকল্পনা পড়েছি, সেখানেতে নিশ্চয়ই পড়েছিলাম। তো দেখো, এই 1947 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার যে আইন প্রণয়ন করেছিল, যেটাকে আমরা বলে থাকি ভারতীয় স্বাধীনতা আইন। ভারতীয় স্বাধীনতা আইন, তাই তো? তো এই ভারতীয় স্বাধীনতা আইনে
এই দেশীয় রাজ্যগুলি সম্পর্কে বলা হয়েছিল যে ভারতে ব্রিটিশ শাসনের অবসান ঘটলে এই দেশীয় রাজ্যগুলির সঙ্গে ব্রিটিশ সরকারের সব চুক্তির অবসান ঘটবে। তারপর তারা অর্থাৎ এই দেশীয় রাজ্যগুলি ইচ্ছা করলে তারা স্বাধীন থাকতে পারবে, অথবা ভারত বা পাকিস্তান যে কোনো একটি রাষ্ট্রে তারা যোগদান করতে পারবে। তো এই ভারত শাসন আইনে, ভারতের এই যে ভারতের যে স্বাধীনতা আইন, এই আইনে দেশের রাজ্যগুলির সম্পর্কে এ কথা বলা হয়েছিল। তো দেখো এই যে বিল, তো এই বিলটা আলোচনার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী সে তৎকালীন ছিলেন, যিনি হচ্ছেন ক্লিমেন্ট এটলি। আগেই আমি বলেছি ক্লিমেন্ট এটলি, তাই তো, তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন। এবং ব্রিটিশ অ্যাটর্নি জেনারেল ইনি হচ্ছেন স্যার হার্টলে। তো এই স্যার হার্টলে দুজন মিলে স্পষ্টভাবে তারা ঘোষণা করেন যে ব্রিটিশ সরকার দেশীয় রাজ্যগুলির স্বাধীন অস্তিত্ব স্বীকার করবে না, তাই এই রাজ্যগুলির উচিত ভারত বা পাকিস্তান যে কোনো একটি রাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়ে যাও। দেখো যখন ভারতের স্বাধীনতা আইন, অর্থাৎ আমাদের ভারত যখন স্বাধীনতা লাভ করেনি তার আগে যখন ভারতের স্বাধীনতা আইন ঘোষণা করা হচ্ছে, তো ভারতের স্বাধীনতা আইনে দেশীয় রাজ্যগুলির সম্পর্কে বলা হচ্ছে যে ভারতে ব্রিটিশ শাসনের অবসান ঘটলে এই দেশীয় রাজ্যগুলির সঙ্গে ব্রিটিশ সরকার যে সমস্ত চুক্তি, সেই চুক্তিগুলোর অবসান ঘটবে, এবং তারপর এই দেশীয় রাজ্যগুলি যদি ইচ্ছা করে তাহলে তারা স্বাধীন থাকতে পারে, কিংবা তাদেরকে ভারত বা পাকিস্তান তো যে কোনো একটা রাষ্ট্রের সঙ্গে তারা যুক্ত হতে পারবে। কিন্তু এই যে ঘোষণা করা হলো, তো এর বিল তো পাস হবে, তো সেই বিল আলোচনার সময় কিন্তু তাদের এই সিদ্ধান্তটা চেঞ্জ হয়ে যায়। তখন এই তৎকালীন যিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন তিনি হচ্ছেন এই ক্লিমেন্ট এটলি, এবং তার সঙ্গে যুক্ত হয়েছিলেন ব্রিটিশ অ্যাটর্নি জেনারেল যিনি হচ্ছেন স্যার হার্টলে, এবং এরা দুজনা মিলে একত্রিত হয়ে তারা স্পষ্টভাবে ঘোষণা করেছিলেন যে ব্রিটিশ সরকার দেশীয় রাজ্যগুলির স্বাধীন অস্তিত্ব স্বীকার করবে না, তাই এই দেশীয় রাজ্যগুলির উচিত হচ্ছে কি না, তাদের উচিত হবে, তারা এই কাজটা করলে তাদের ভালো, যে তাদের উচিত তারা ভারত বা পাকিস্তান যে কোনো একটা রাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়ে যাওয়া। দেখো এই সঙ্গে আমাদের ভারতের যে জাতীয় কংগ্রেস, তো ভারতের জাতীয় কংগ্রেসের এই দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তির ব্যাপারে তাদের কি মনোভাব ছিল, তো সেইটা আমরা জানার আগে আমরা জানবো যে এই দেশীয় রাজ্যগুলিকে ভারতের অন্তর্ভুক্ত করার বিশেষ প্রয়োজন ছিল কেন, কি জন্য দেশীয় রাজ্যগুলিকে ভারতে অন্তর্ভুক্ত করতে চেয়েছিল। ঠিক আছে, তো দেখো এই যে দেশীয় রাজ্যগুলিকে ভারতে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে বিভিন্ন উদ্দেশ্য ছিল। তো সেই উদ্দেশ্য হিসেবে আমরা প্রথম বলতে পারি সেটা হচ্ছে যে যেমন ঐক্য ও সংহতি রক্ষা। তো ঐক্য সংহতি রক্ষা, তো এটা কি, দেখো ভারতের এই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ও মধ্যভাগে দেশীয় রাজ্যগুলি অবস্থিত ছিল। তো বিভিন্ন অঞ্চলে অবস্থিত এই দেশীয় রাজ্যগুলির সীমারেখাটা ছিল দীর্ঘ, অনেক বড়, এবং এই সব রাজ্যগুলি বিভিন্ন শাসকদের দ্বারা শাসিত হয়, আমরা এটা আগেই জেনেছি। তো এই যে বিভিন্ন শাসকদের দ্বারা যে শাসিত হতো এই যে রাজ্যগুলি, দেশীয় রাজ্যগুলি, তো এদের বেশিরভাগই শাসক ছিলেন হিন্দু, আর কিছু সংখ্যক মুসলিম শাসকও ছিলেন। তো দেখো এই যে মুসলিম রাজ্যের অস্তিত্ব থাকলেও বেশিরভাগ রাজ্যই ছিল কিন্তু হিন্দু সংখ্যা গরিষ্ঠ। তো এই সব বিভিন্ন ধরনের দেশীয় রাজ্য স্বাধীন যদি হতো
তাহলে কি হতো না, সদ্য স্বাধীন ভারত, আমাদের যে ভারত স্বাধীন হয়েছে, তো সদ্য স্বাধীন ভারতের স্বাধীনতাটা কি হতো, অর্থহীন হয়ে যেত, যার কোনো মূল্যই থাকতো না। তারা যদি আলাদা আলাদাভাবে তোমার স্বাধীনতা লাভ করতো, তাহলে সদ্য যে স্বাধীন ভারত, তো তার যে স্বাধীনতা, তাহলে সেই স্বাধীনতাটা কী হয়ে যেত, অর্থহীন হয়ে যেত, তার কোনো মূল্য থাকতো না। এবং ভারতের যে জাতীয় ঐক্য এবং সংহতি সেটা বিপন্ন হয়ে যেত, তাই তো, সংহতি, জাতীয় ঐক্য এবং সংহতি সেটা নষ্ট হয়ে যেত। তো সেই জন্য ভারতের জাতীয় নেতারা উপলব্ধি করেছিলেন যে ভারতের এই জাতীয় ঐক্য এবং সংহতিকে রক্ষা করার জন্য এই দেশীয় রাজ্যগুলিকে ভারতভুক্তি করার প্রয়োজন। বোঝা গেছে? তো সেই জন্য এটা একটা কারণ ছিল যে ঐক্য ও সংহতি রক্ষা করা। দ্বিতীয়ত আমরা বলতে পারি যে জাতীয়তাবাদের কথা বলতে পারি। দেখো, জাতীয়তাবাদ, এই যে ভারতের জাতীয় নেতারা ছিলেন, তো তারা অখণ্ড ভারত, এই অখণ্ড ভারত এই নীতির আদর্শে উদ্বুদ্ধ ছিলেন। তারা এই নীতিতে বিশ্বাসী ছিলেন। ভারতের অভ্যন্তরে অর্থাৎ ভারতের ভেতরে যদি বহু সংখ্যক স্বাধীন রাষ্ট্রে যদি উপস্থিতি থাকতো, বা স্বাধীন রাষ্ট্রে যদি উপস্থিতি থাকে ভারতের ভেতরে, তাহলে কি হবে না, এই যে অখণ্ড ভারত নীতি, তো এই নীতির যে আদর্শ, তাহলে সেটা কি হবে, সেটার বিরোধিতা করা হবে। তাই সদ্য স্বাধীন ভারতের জাতীয়তাবাদকে শক্তিশালী করার প্রয়োজনে এই দেশীয় রাজ্যগুলিকে অন্তর্ভুক্ত করতে চেয়েছিল। তো এটা গেল দ্বিতীয়ত। তৃতীয়ত আমরা বলতে পারি যেমন শক্তি সম্পদ তথা আমরা বলতে পারি কি, অর্থনৈতিক অগ্রগতি। শক্তি সম্পদ তথা আমরা বলতে পারি কি, অর্থনৈতিক অগ্রগতি। দেখো এটা কি, এই যে আমি আগে যখন দেশীয় রাজ্যগুলো বলছিলাম, দেশীয় রাজ্যগুলোর কথা আলোচনা করছিলাম, যে দেশীয় রাজ্য বলতে কি বোঝায়, তো সেইখানেতে আমি বলেছিলাম যে দেশীয় রাজ্যগুলি ভারতের মোট আয়তনের প্রায় 48% এবং প্রায় 9 কোটি জনসংখ্যার অধিকারী ছিল, তাই তো, এটা আমরা আগে বললাম। তো এই বিস্তৃত রেলপথ, তার পাশাপাশি সড়ক পথ, তারপরে নদ নদীর বিভিন্ন অংশ, খনি, অরণ্য, হ্যাঁ, এই সমস্ত অংশ সবই কিন্তু এই দেশীয় রাজ্যগুলির অধিকারে ছিল। তো এই শক্তি সম্পদের উৎসগুলি স্বাধীন ভারতের অর্থনৈতিক বিকাশের জন্য প্রয়োজন ছিল। স্বাধীন ভারতের যে সেই অর্থনৈতিক ব্যবস্থার অগ্রগতির ক্ষেত্রে, উন্নতির ক্ষেত্রে, বিকাশ ঘটানোর ক্ষেত্রে প্রয়োজনীয়তা ছিল। তাই এগুলিকে দখল করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। তাছাড়া হচ্ছে নিরাপত্তার দিক দিয়ে আমরা বলতে পারি যে দেশীয় রাজ্যগুলির বিপুল সংখ্যা এবং তাদের স্বতন্ত্র অস্তিত্ব, এটা যেমন একদিকে ভৌগোলিক দিক থেকে ভারতের ঐক্য এবং সংহতির পক্ষে বাধা স্বরূপ ছিল, অন্যদিকে তেমনি ভারতের নিরাপত্তা রক্ষার ক্ষেত্রেও ছিল বিপজ্জনক। সেই জন্য তার নিরাপত্তার কথাও আমরা বলতে পারি যে নিরাপত্তার জন্য কিন্তু দেশের রাজ্যগুলির অন্তর্ভুক্ত করার প্রয়োজন ছিল। তাছাড়াও প্রজা আন্দোলনের কথা আমরা বলতে পারি যে প্রজা আন্দোলন এটার সঙ্গে যুক্ত হতে পারে। যেমন দেশীয় রাজ্যগুলিতে আমি আগে বললাম, দেশীয় রাজ্যগুলি আলোচনা করার ক্ষেত্রে যে সেখানে শাসকরা ছিল চূড়ান্ত ক্ষমতার অধিকারী এবং তারা সেখানে স্বৈরাচারী ক্ষমতা প্রয়োগ করতো,
এবং সে প্রজাদের উপর তারা তোমার রাজস্ব সংগ্রহ করতো অধিকারে, এবং প্রজারা যদি বাধা দিত তাহলে তাদের উপর চরম অত্যাচার করতো, যার ফলে তারা ক্ষিপ্ত হয়ে উঠেছিল সেখানকার প্রজারা। তারপরে সদ্য ভারত স্বাধীনতা লাভ করে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু হলে এবং জনগণকে স্বায়ত্তশাসনের অধিকার দেওয়ার উপযোগী করে তোলা হলে দেশীয় রাজ্যের প্রজারাও অনুরূপ সুযোগ সুবিধা দাবিতে তারা আন্দোলন করে। তো প্রজা আন্দোলন শুরু হয়, যার ফলে আমরা দেখতে পাই আমাদের জাতীয় কংগ্রেসের যে দল, অর্থাৎ আমাদের জাতীয় কংগ্রেস, তারা তখন প্রজাদেরকে সমর্থন করে এবং স্বাধীনতার পর এই বিশাল সংখ্যক জনগণকে এই গণতান্ত্রিক অধিকার, যেটা সেই অধিকার প্রদানের জন্য দেশীয় রাজ্যগুলিকে ভারতভুক্ত করার প্রয়োজন অনুভূত হয়। তো এই সমস্ত কারণগুলির জন্য যেটা বললাম যে ঐক্য, সংহতি রক্ষা, জাতীয়তাবাদ, তারপরে হচ্ছে তোমার শক্তি সম্পদ তথা অর্থনৈতিক অগ্রগতি, তারপরে নিরাপত্তা রক্ষা, আর শেষের প্রজা আন্দোলন, অর্থাৎ গণতান্ত্রিক, বিশেষত আমরা বলতে পারি যে জনগণকে গণতান্ত্রিক অধিকার প্রদানের জন্য দেশীয় রাজ্যগুলিকে অন্তর্ভুক্ত করার প্রয়োজন অনুভূত হয়। দেখো, তো আমরা জানলাম যে এই দেশীয় রাজ্যগুলিকে ভারতের অন্তর্ভুক্ত করার বিশেষ প্রয়োজন ছিল কেন, সেটা আমরা জানলাম। তো দেখো, এই দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তির বিষয়ে ব্রিটিশ সরকারের কীরূপ মনোভাব ছিল সেটা আমি আগেই বললাম। তো সেমভাবে জাতীয় কংগ্রেসের মনোভাব কীরূপ ছিল, তো দেখো, এই 1947 খ্রিস্টাব্দে 15ই জুন এই জাতীয় কংগ্রেস স্পষ্টভাবে ঘোষণা করেন যে স্বাধীনতার পর ভারতে কোনো দেশীয় রাজ্যের স্বাধীন অস্তিত্ব জাতীয় কংগ্রেস স্বীকার করবে না। এই জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে গান্ধীজিও বলেন যে দেশীয় রাজ্য যদি স্বাধীনতা ঘোষণা করে তবে তা স্বাধীন ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে। আর জওহরলাল নেহরু সেম কথা বলেন। তিনি কি বলেন যে ভারতের ভৌগোলিক সীমার মধ্যে কোনো দেশীয় রাজ্যের স্বাধীন অস্তিত্ব তারা স্বীকার করবে না। তো ফলে এরপরে আমরা দেখতে পাই যে 1947 খ্রিস্টাব্দে জুলাই মাসে কংগ্রেস দেশীয় রাজ্য দপ্তর গঠন করে। এই দেশীয় রাজ্য দপ্তর গঠন করে এবং এই দেশীয় রাজ্য দপ্তরের দায়িত্ব দেন সর্দার বল্লভভাই প্যাটেলকে। মনে রাখবে, সর্দার বল্লভভাই প্যাটেলকে, যাকে আমরা সবাই জানি লৌহ মানব, তাই তো, লৌহ মানব নামে। দেখো, এই সর্দার বল্লভভাই প্যাটেলের দৃঢ় মনোভাব এবং যিনি স্বরাষ্ট্র দপ্তরের সচিব ছিলেন তিনি হচ্ছেন ভিপি মেনন। মনে রাখবে নামটা। যিনি স্বরাষ্ট্র দপ্তরের সচিব ছিলেন তিনি হচ্ছেন ভিপি মেনন। এনার কূটকৌশল এবং লর্ড মাউন্টব্যাটেনের সহযোগিতায়। তাহলে কি বললাম, এই সর্দার বল্লভভাই প্যাটেলের দৃঢ় মনোভাব এবং স্বরাষ্ট্র সচিব যিনি ছিলেন তিনি হচ্ছেন ভিপি মেনন। এই ভিপি মেননের কূটকৌশল এবং লর্ড মাউন্টব্যাটেনের সহযোগিতায় দেশীয় রাজ্যগুলিকে ভারতের অন্তর্ভুক্ত করা সহজ হয়ে ওঠে। দেখো, এই ভারতের স্বাধীনতা লাভের সঙ্গে সঙ্গে দেশীয় রাজ্যগুলি তাদের স্বাধীনতা দাবি করে। তো এই পরিস্থিতিতে শক্ত হাতে মোকাবিলা করেন ভারতের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি হচ্ছেন সর্দার বল্লভভাই প্যাটেল। মনে রাখবে, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। তো তিনি এবং তাকে এই কাজে সহযোগিতা করছে যিনি স্বরাষ্ট্র সচিব ছিলেন, অর্থাৎ ভিপি মেনন। দেখো, এই বল্লভভাই প্যাটেলের দৃঢ় মনোভাব
ও অক্লান্ত চেষ্টার ফলে দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তি ঘটে। এই দেশীয় রাজ্যগুলি ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা লাভের বিনিময়ে ইনস্ট্রুমেন্টস অফ অ্যাকশনস নামে ভারতভুক্তির দলিল, মনে রাখবে, ইনস্ট্রুমেন্ট of actions দেখো এই যে বললাম ইনস্ট্রুমেন্টস অফ অ্যাকশনস নামে ভারতভুক্তি দলিল। ভারতভুক্তির দলিল স্বাক্ষর করে। দেখো এই জুনাগড়, জম্মু কাশ্মীর আর হায়দ্রাবাদ ছাড়া কি কি বললাম? জুনাগড়, জম্মু কাশ্মীর আর হচ্ছে হায়দ্রাবাদ। এই তিনটি রাজ্য ছাড়া বাকি সব দেশীয় রাজ্য 1947 খ্রিস্টাব্দে 15 আগস্টের মধ্যে ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয়। এরপর আমরা দেখো দেশীয় রাজ্যগুলির সংযুক্তিকরণের যে পদ্ধতি, তো সেই পদ্ধতিগুলি এবং ভারতভুক্তির পর সেই দেশীয় রাজ্যগুলির কাঠামো বিন্যাস কেমন ছিল এবং তার সঙ্গে এই জুনাগড়ের ভারতের অন্তর্ভুক্তিকরণ, জম্মু কাশ্মীর এবং হায়দ্রাবাদ যে সমস্যা সৃষ্টি হয়েছিল, তো সেইগুলো কিভাবে তার সমাধান হয়েছিল, তো সেই সম্পর্কে আমরা জানবো। তো ওগুলো আমরা নেক্সট যেদিন ক্লাস আছে সেই দিনে জানবো। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।